আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জুলাই আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা সহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি ও মোহাম্মদ শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালিক ও আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ৫ জন সহ মোট ৬ জনকে পুলিশ ভ্যানে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। পার্শ্ববর্তী একটি ভবন থেকে ধারণ করা এদিকে ২০২৪ সালে ছাত্র গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় চার্জশিট জমার বিষয়ে সাংবাদিকদের জানান প্রসিকিউটর ফারুক আহমেদ। এই মামলার আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। পুলিশ গুলি করেছিল যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট 3টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। এটা এখন আদালতে দাখিল হয়েছে, আদালতে ফরমাল চার্জ শুনানি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়, এটি সবার। বুধবার লন্ডনের রয়্যাল রিজেন্সিতে সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনার সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আহ্বানও জানান তিনি। মাহবুব আলী খান স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ও মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জুবাইদা রহমান ও লন্ডন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণী পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর ৫ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণার পর এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নির্বাচন কমিশনের উচিত পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দ্রুত শেষ করা। দলগুলো সহিংস আচরণ না করলে ভোটের পরিবেশ বিঘ্ন হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। আতিকা রহমানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে দূর হলো ভোট হওয়া না হওয়া নিয়ে সব ধরনের শঙ্কা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের
আয়োজন করেন। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার ও কমিশনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। আমরা যে সকল সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, বিশেষত যে গণপ্রতিনিধিত্ব আদেশের যে আরপিওর সংস্কার, সেগুলো তারা চূড়ান্ত করতে হবে এবং এগুলোর ব্যাপারে অধ্যাদেশ যেন জারি হয় সেটা নিশ্চিত করতে হবে। সরকারের করণীয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনোরূপ বাড়াবাড়ি যেন না হয়, শান্ত পরিবেশ যেন বিরাজ করে, যেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যারা প্রার্থী হতে চায় তারা প্রার্থী হতে পারে। তফসিলের 2 মাস আগে সংসদীয় সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করতে হবে ইসির, এমন অভিমত বিশেষজ্ঞদের। ভোটার তালিকা হালনাগাদ করা, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা, রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ করা, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন করা, পর্যবেক্ষণ গাইডলাইন চূড়ান্ত করা, ভোট কেন্দ্র এবং যারা নির্বাচন কর্মকর্তা আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট এখন কিন্তু একটা রোডম্যাপ করে দিতে পারে। ইলেকশন কমিশন কখন কোন কাজটা শেষ করবে, এটা যারা নির্বাচনের অংশীজন, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে যারা সাধারণ ভোটার, তাদের কাছে একটা মেসেজ যাবে যে ইলেকশন কমিশন এই কাজ এই তারিখের মধ্যে শেষ করছে। রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন দরকার, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে তদারকি না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কোনো রাজনৈতিক দলের ভেতরেই নেই, গণতন্ত্রের নেই, নেতা তৈরির যে সময় হয় না। সমস্ত রাজনৈতিক দলগুলিকে তাদের কনস্টিটুয়েন্সিতে যেতে, ভোটারদের সঙ্গে মেলামেশা করতে। ভোটারদেরও বলেছি, উনি বলেছেন যে তারা যেন তাদের জায়গায় কাদের চুজ করবেন তাদের জানেন। 3 কারণে নির্বাচন নষ্ট হয়, একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে মাসল, আর একটা হচ্ছে ম্যানিপুলেশন। এখন যদি ম্যানিপুলেশন কেউ বাইরে থেকে করে, সে কাজটাও নির্বাচন কমিশনের দেখতে হবে। দলগুলোর গণতন্ত্র চর্চা, প্রার্থীদের আচরণ ও তাদের জবাবদিহিতা তৈরি করতে ভোটারদেরও সজাগ হওয়ার আহ্বান জানালেন নির্বাচন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত 6 ব্যক্তির মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে আজ। 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল মরদেহগুলো। এই সময়ের মধ্যে তাদের খোঁজে আসেননি কেউ, তাই অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের। পুলিশ জানায় 6টি লাশের মধ্যে 3টি যাত্রাবাড়ি থানার, 1টি পল্টন ও 2টি শাহবাগ থানার। ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্তের আশায় সংরক্ষণ করা হয়েছে মরদেহগুলোর DNA। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও 1 জন। সকালে টাঙ্গাইল জামালপুর সড়কের উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুরের জুয়েল রানা, স্বপন মিয়া ও আলামিন। পুলিশ জানায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোর রাতে চালানো এই অভিযানে চিহ্নিত কিশোর গ্যাংয়ের নেতা নয়ন ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাদের কাছে ককটেল, বোমা ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। কয়েকদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে কয়েকজনের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও চাঁদা না দেয় 1 ব্যক্তিকে কোপানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের ধরতে অভিযানে নামে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডিয়ার সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় প্রভাব বিস্তার, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রমের কথা স্বীকার করেছে। পরে সকালে আসামিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের নগরীর অক্সিজেন 2 নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ দেবে গেছে। এতে সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গেল রাতে পানির চাপে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বায়াজিৎ থানার উপপরিদর্শক শামসুল আলম জানান, ব্রিজ দেবে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় নগরে 81 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, GEC, মুরাদপুর, আগ্রাবাদ, চকবাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এসব এলাকার বাসাবাড়ি দোকানপাট পানিতে তলিয়ে গেছে। সড়কে যান চলাচল কম থাকায় বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। আমি এখানে ডিএসএস এর বাসিন্দা। আমি দেখতেছি 5 বছর আগে থেকে 3টা গর্ত হয়েছে এখানে, কিন্তু প্রশাসন কোনো কাজ করেনি। ওই সময় যদি এটা মেরামত করা হতো তাহলে আজকে এই অবস্থা হতো না। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ, আমাদের যাতায়াত অত্যন্ত অসুবিধা হচ্ছে। বিটুমিনের লেয়ারগুলি দেখবেন যে বারবার বিটুমিন করতে 1-1.5 ফিট বিটুমিন লেয়ারই হয়ে গেছে। একটা জিনিস করতে হলে এটা কোয়ালিটেটিভ স্টেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বর্ষাকাল গেলে ইনশাল্লাহ আমরা তারপরেও এগুলি দ্রুত কাজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেহেতু আসলে এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, কাজে আমরা ইনশাল্লাহ সেটা শুরু করে দেব। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মহানগরীর মধ্যে ব্রিজ ভেঙে পড়ায় মানুষের ভোগান্তির চিত্র আমাদের জানাবেন। এছাড়া এই বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ? ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় শীতল ঝর্ণা ব্রিজটি আসলে ডেবে গেছে। এখানে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু ওয়ান ওয়ে রোড। এই রোডটা দিয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি, খাগড়াছড়ি, সাজেক, রাউজান, রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়, এবং প্রতিদিন কিন্তু এই সড়ক দিয়ে 20 থেকে 25,000 গাড়ি চলাচল করে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। এই গতকাল রাত থেকে কিন্তু প্রবল বর্ষণ হইতে সকাল 9টা পর্যন্ত 81 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এই প্রবল স্রোতের কারণে এই ব্রিজটি ভোর 5টার সময় আসলে ভেঙে গেছে বলা হয়। এখানে কর্তৃপক্ষ এসেছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়র তিনি এসেছেন, তিনি পরিদর্শন করেছেন, এবং তিনি ঘোষণা দিয়েছেন খুব সহসাই বর্ষা গেলে তিনি এই ব্রিজটির নতুন করে কাজ শুরু করবেন। 8 কোটি টাকা বরাদ্দ রেখেছেন এই ব্রিজটির জন্য। এই ব্রিজটি 45 বছর আগে তৈরি করা, কিন্তু এর আগেও বেশ কয়েক বছর আগেও কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এলাকাবাসী কিন্তু বেশ দাবি তুলেছিলেন ব্রিজটি সংস্কার করার জন্য। তখন শুধুমাত্র বালির বস্তা দিয়ে এবং টিন দিয়ে ঘেরাও করে রেখেছিলেন, তখন এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে একটা বিষয় হচ্ছে যে এখানকার যারা জনগণ আছে তারা বললো আসলে যদি দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কিন্তু অনেক হতাহত হতো। একেবারে সম্পূর্ণ ব্রিজটি খালের মধ্যে তলিয়ে গেছে, কোনোভাবেই কিন্তু আসলে এটাকে যে আবার সংস্কার করা হবে সেটা কোনো উপায় নেই। একেবারে নতুন করে ভেঙে আবার নতুন করে করতে হবে। তবে এক পাশ দিয়ে যে চলাচল করছে সেই এক পাশও কিন্তু ঝুঁকিপূর্ণ, ওইটাও কিন্তু যে কোনো সময় ডেবে যেতে পারে। তারপরও মেয়র এবং এখানকার পুলিশ এবং একই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু যাতে যানজট সৃষ্টি না হয় সেটা চেষ্টা করে যাচ্ছেন। এরপরও কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে গেছে, যেহেতু আসলে অফিসগামী যাত্রী ছিল, এবং একই সাথে এই উত্তর চট্টলার সব গাড়ি এই রোড দিয়ে চলাচল করে, সেজন্য কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার যানজট ছোটানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে এই যে পাহাড়ি ডলের পানি সেটা কিন্তু প্রবল বেগে অতিবাহিত হচ্ছে, এবং যে কোনো সময় কিন্তু আসলে এটা আবার পুরোটাই একবারে সম্পূর্ণ ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টি কিন্তু সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু আসলে একেবারে ভাঙ্গা, যে কোনো মুহূর্তে কিন্তু আবারও ভাঙতে পারে বলে মনে করেন এখানকার বাসিন্দারা। এই ছিল ভাঙ্গা ব্রিজ নিয়ে আমাদের সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় 3 ফুট করে খুলে দেওয়া হয়েছে 16টি জলকপাট। এতে 58,000 কিউসেক পানি লেক থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়েছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকে পানির উচ্চতা বিপদ সীমার নিচে রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি বাড়ার ফলে জেলা শহর ও কয়েকটি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি নেমে গিয়ে বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি। টপ অ্যান্ড টি20 টুর্নামেন্ট খেলতে আজ প্রথম ধাপে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ এ দল। বৃহস্পতিবার রাত 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়বে টাইগার যুবারা, আর দ্বিতীয় ধাপ যাবে শুক্রবার। অস্ট্রেলিয়ার ডারউইনে বিভিন্ন দেশের 11টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস, নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। এই সফরে টি20 টুর্নামেন্টের পাশাপাশি একটি 4 দিনের ম্যাচও খেলবে দলটি। আগামী 28 আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে সেই 4 দিনের ম্যাচ।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।